স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদে। সাথে আছি আমি তানজিনা অন্ত। শেষমেশ আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 প্রকৌশলী। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দুর্বিষহ মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে খুশি সবাই, আর এজন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 15 আগস্ট তালেবানদের দখলে যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তারপর থেকেই যতই সময় গড়িয়েছে, দুশ্চিন্তা বেড়েছে দেশটিতে থাকা ভিনদেশি নাগরিকদের নিয়ে, উদ্বেগ ছিল বাংলাদেশিদের নিয়েও। তবে সব উদ্বেগ উৎকণ্ঠা পেছনে ফেলে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি প্রকৌশলী, যারা সবাই আফগান মুঠোফোন কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের ইকে 584 নম্বর বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তবে 11:30টার দিকে বিমান অবতরণ করলেও ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া শেষ করতে আফগান ফেরতদের রাত কাটে বিমানবন্দরেই। বিমানবন্দর থেকে তারা বের হন ভোর 6:30টার দিকে। তারপরও অনাকাঙ্ক্ষিত সব স্মৃতি ফেলে এখন স্বস্তি তাদের চোখে মুখে। লাস্ট 10-15 দিন খুব মারাত্মক একটু উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যেহেতু আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল শুভাকাঙ্ক্ষীরা সবাই খুবই চিন্তার মধ্যে ছিল, এবং আমরা তো যেহেতু অন দ্য গ্রাউন্ডে ছিলাম, সিচুয়েশন খুবই অন্যরকম ছিল। আপনারা সবাই জানেন যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে নানা রকম পরিস্থিতি তৈরি হয়। সরকার যেহেতু পরিবর্তন হইতেছে, এখন ওখানে তো কোনো সরকার নাই, অ্যাকচুয়ালি ফর্ম করে নাই, তো আমরা তো বুঝতেছি না যে ভবিষ্যৎ কেমন হবে, নিরাপত্তা কার কাছে যাবে, এই হচ্ছে অবস্থাটা। তো আমরা যথেষ্ট অত্যন্ত উদ্বিগ্নের সাথে আমরা দিন কাটছি, খুব প্যানিক ছিলাম আমরা। ফাইনালি আমরা যে আসতে পেরেছি, এটা আমাদের জন্য খুবই শুভকর ব্যাপার আর কি। আফগানিস্তান থেকে 6 বাংলাদেশি প্রকৌশলীর দেশে ফেরার কথা ছিল গেল 16 আগস্ট, কিন্তু তালেবানদের ক্ষমতা নেয়ার পর বাতিল হয় সব ফ্লাইট। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের সময়ও তারা অপেক্ষমান ছিলেন বিমানবন্দরে। শেষ পর্যন্ত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আটকে পড়া বাংলাদেশি ও 160 আফগান শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হয় কাতারে। পরে দোহা থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাতে দেশে ফেরেন 6 বাংলাদেশি। দীর্ঘ দুশ্চিন্তার পর তাদের কাছে পেয়ে খুশি স্বজনরা। আমাদের ফ্লাইট ছিল 16 তারিখে আসার জন্য, তো ওরা 15 তারিখে টেক ওভার করছে, ফলে 16 তারিখে সব ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। এরপরে গত 12 থেকে 14 দিন আমরা ওখানে আটকে ছিলাম। আমেরিকার যে সিটিজেন যারা ছিলেন, ওদের সাথে সেম প্লেনে আমাদের বাংলাদেশিদেরকে ইনক্লুড করে ওরা একই সাথে ইভাকুয়েট করে, এবং প্রথমে প্লেনটা জার্মানি যাওয়ার কথা ছিল, পরবর্তীতে ওরা কাতারে যে ইউএস এর যে বেস আছে ওখানে আমাদের রেখেছে। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। এরকম সময় কখনো পার করিনি, সত্যি কথা বলতে, যেটা এখন খুব ভালো লাগতেছে। এটা অন্যরকম অনুভূতি, আসলে এটা প্রকাশ করা যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6 বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ঢাকা সিলেট 6 লেন উন্মোচিত হবে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে 15,130 কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। স্বপ্নের এই মহাসড়কটি 6 লেনে উন্নীত হলে বদলে যাবে সিলেট অঞ্চলের অর্থনীতির চিত্র। নতুন গতি পাবে শিল্প বাণিজ্য ও পর্যটনে। শুধু তাই নয়, 6 লেন হয়ে গেলে মহাসড়ক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে 6 লেনের স্বপ্ন ডানা মেলতে শুরু করলেও এখনো আশা নিরাশার দোলাচলে সিলেট অঞ্চলের মানুষ। 2015 সালে সিলেটের মানুষকে প্রথম 4 লেনের স্বপ্ন দেখান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেই স্বপ্নের ডালপালা মেলে সময়ের সাথে সাথে। এরপর 2017 সালে চীনা প্রতিষ্ঠান চায়না হারবারের সঙ্গে চুক্তি করেন সরকার, কিন্তু নানা কারণে তাদের কাজ আর এগোয়নি। এদিকে চলতি বছরের 16 ফেব্রুয়ারি একনেকের সভায় ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর 24 ফেব্রুয়ারি এই মহাসড়কটি 6 লেনের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর সর্বশেষ এডিবির দেয়া ঋণ অনুমোদনে নতুন আশার আলো দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। 130 কোটি টাকা, $1.78 বিলিয়ন তাদের বোর্ড সেইটা
অ্যাপ্রুভ করেছে, অনুমোদন করেছে। মহাসড়কটি 6 লেন হয়ে গেলে এই অঞ্চলের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ারও আশা দেখছেন সংশ্লিষ্টরা। রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো যদি আমরা করতে পারি, হাবের মাধ্যমে শুধু বাংলাদেশের না, ইন্টারন্যাশনাল টুরিস্টরাও কিন্তু সিলেটে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রেন যত তাড়াতাড়ি হবে সিলেটের উন্নয়নে ততটা অগ্রগতি সাধন করবে। 2015 থেকে 2021 মাঝখানে কাজের কচ্ছপ গতির অগ্রগতি। তাই তো পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এমন খুশির খবরেও আশা নিরাশা দোলাচলে সিলেটের মানুষ। আমরা আসলে একটা কনফিউশনের মধ্যে বিরাজ করছি যে আদৌ এটা আসলে বাস্তবায়ন হবে কিনা। ঢাকা সিলেট মহাসড়কের অর্থায়ন নিশ্চিত হয়েছে, এমন পূর্ণাঙ্গ জমি অধিগ্রহণ শেষ করে দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়ায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক ভেঙে দেবে গেছে। এতে যান চলাচলে চরম অসুবিধা হচ্ছে। মহাসড়কের দেখা দিয়েছে দীর্ঘ 7 কিলোমিটার যানজট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, এটি তো জাতীয় মহাসড়ক, কি অবস্থা দেখছেন এখন? ধন্যবাদ তানজিনা। জাতীয় মহাসড়ক বলতে এটি দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে সরাসরি সংযুক্ত করেছে সড়ক পথে, এবং এটি গত 2 বছর আগে এই সড়কটি একবার মেরামত করা হয়েছিল। আপনাকে আমি যদি দেখাই যে একটি জাতীয় মহাসড়কের এরকম দৃশ্য যেখানে কোনো পিচের চিহ্ন মাত্র নেই, সব পিচ উঠে গেছে এবং কাদার পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে রাস্তা একেবারে দেবে মাটি তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে কিন্তু অসংখ্য যানবাহন চলছে। এখানে হেভি ট্রাফিক একটি রাস্তা, এবং এই সড়ক দিয়ে উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণাঞ্চল থেকে যেসব যানবাহন আসে সবই কিন্তু বাস, ট্রাক সহ ভারী যানবাহন সেগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এসব যানবাহন চলতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে এই ভাঙা জায়গাটাতে এসে, এবং তারা কিন্তু এখান থেকে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এবং বিশেষ করে আমরা ছোট ছোট যেসব যানবাহন, রিক্সা, অটোরিক্সা, টেম্পু এবং মোটরসাইকেল, সেগুলোকে কিন্তু যুদ্ধ করে এই সড়ক পার হতে দেখেছি। এবং আমরা দেখছি যে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, এবং যারা এই সড়কে চলাচল করছে সেসব চালক, তারা বলছেন যে সড়কের নির্মাণ কাজ যখন সংস্কার কাজ 2 বছর আগে করা হয়েছিল, তারপরেই কিন্তু এটি আসলে ছোট ছোট করে সারি সারি করে দেবে গিয়েছিল, এবং তখন থেকে এই সংস্কার কাজ করে আসছে কুষ্টিয়া সড়ক বিভাগ। তারা বলছেন নিম্নমানের কাজের কারণে এবং পাশে যে বালুর মহল আছে সেই বালু মহল থেকে ভারী যানবাহন এই সড়কে ওঠার কারণে কিন্তু সড়ক এইভাবে দেবে গেছে এবং এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এখানে আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি বেসিসে তারা সংস্কার করছেন এবং পরবর্তীতে তারা বড় প্রকল্প নিয়ে আসবেন এই সড়ক পুরোপুরি সংস্কার করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে এসেছি স্টুডিওতে, তানজিনা। ধন্যবাদ জাহিদ। দর্শক, কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক ভেঙে দেবে গেছে, আর সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান। চলে যাচ্ছি শিমুলিয়ায়। শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে। যাত্রীবাহী বাস দ্রুত পার করার কারণে মালবাহী ট্রাক পার হতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাচ্ছে। এতে পণ্য পরিবহনে খরচ বাড়ছে। বিস্তারিত জানাতে দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই ঘাটে ট্রাক পার হতে কত সময় লাগছে আসলে? প্রায় 5 শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। এই সমস্ত ট্রাক কিন্তু 1 থেকে 2 দিন আগে দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড় এলাকায় এসে ফেরিপারে অপেক্ষায় রয়েছে। ট্রাকের যে চালকরা তাদেররা কিন্তু অভিযোগ করে বলেন যে দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় এসে কিন্তু 1 থেকে 2 দিন তাদেরকে অপেক্ষা করতে হয় ফেরিপারের জন্য। এতে কিন্তু তাদের চরম দুর্ভোগ পোহাতে হয় এবং মহাসড়কে থেকে কিন্তু তাদেরকে অতিরিক্ত টাকা ব্যয় করে ফেরি পারাপার হতে হয়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট বন্ধ হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া যে 4টি
পড়েছে। এই চাপের কারণে কিন্তু প্রতিনিয়তই পণ্যবাহী ট্রাকের একটি সারি দৌলতদিয়া ঘাটে থাকে। আর এই ঘাটে কিন্তু যাত্রীবাহী পরিবহন ও পচনশীল যে দ্রব্যগুলি আছে সে সকল ট্রাকগুলো কিন্তু দ্রুত পারাপার করা হচ্ছে। তো এই যাত্রীবাহী পরিবহন ও পচনশীল দ্রব্য দ্রুত পারাপার করার কারণে কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলি আছে সেগুলি কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু প্রতিনিয়তই দৌলতদিয়া ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন অপেক্ষা করে কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হয়। এই সকল যাত্রী চালকদের কিন্তু আরেকটি অভিযোগ রয়েছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মহাসড়কের মাঝ রাস্তায় তাদেরকে কিন্তু দিনের পর দিন 8টা থেকে কিন্তু তাদেরকে খোলা আকাশের নিচে কিন্তু নিরাপত্তাহীনতায় সময় কাটাতে হয়। সবচেয়ে তারা নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে কিন্তু দৌলতদিয়া পাঠিয়ে ফেরি পারাপার হচ্ছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন করে যাচ্ছি স্টুডিওতে তানজিরার কাছে। তানজিরা। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। এবারে বন্যার খবর। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী কয়েকটি ইউনিয়ন সহ চর বেষ্টিত 70টি গ্রামে পানি ঢুকেছে। এতে ক্ষতির মুখে পড়েছে 42,000 মানুষ। বাঁধে পরিবার পরিজন গবাদি পশু নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে পানিবন্দী মানুষ। এসব এলাকায় খাদ্য সহায়তা হিসেবে 120 টন চাল দিয়েছে জেলা প্রশাসন। তবে আগামী 3 থেকে 4 দিন পর পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার যমুনা নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দির যমুনা নদী তীরবর্তী 7টি ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন নিচু এলাকা সহ চরাঞ্চলের 56টি গ্রাম, সোনাতলা উপজেলার নিম্নাঞ্চলে 3টি ইউনিয়নের 11টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রোপা আমান, বীজতলা, সবজি, মাসকলাই ফসল সহ সারিয়াকান্দির 90 হেক্টর, সোনাতলার 74 হেক্টর ও ধুনটের 240 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়াও 10টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। বসত বাড়িতে পানি প্রবেশ করায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ উঁচু স্থানে পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছে পানিবন্দী মানুষ। মুরগি টুরগি নিয়ে আসছি ওই স্কুলে ঘরত। পাট আছিল, ধান আছিল, এগুলো তো ডুবে গেছে। আমাদের আউশ ধানগুলো ডুবে গেছে, বিলীন হয়ে গেছে। বৃষ্টি বাদলের সময় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খুব কষ্টতে আছি আমরা। এই অবস্থায় আমরা এখন ভাদ্রপুরে এসে গরু বাছুর নিয়ে ওখানে দিন যাপন করছি। আরো 3 থেকে 4 দিন পর্যন্ত বাড়তে পারে পানি, এরপর পানি কমতে শুরু করবে। বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আসলে মাঝারি ধরনের বন্যা, বড় বন্যার আশঙ্কা নেই। বর্তমানে আমাদের বাঁধ এবং অন্যান্য অবকাঠামো সুরক্ষিত আছে, সুতরাং এখানে বন্যা নিয়ন্ত্রণের একটি সুরক্ষিত ব্যবস্থা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাঠি এলাকায় সুগন্ধা নদীতে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কোনো যানবাহনের রোগী পরিবহন বন্ধ রয়েছে। এতে 2 ইউনিয়নের 1.5 লাখ মানুষ দুর্ভোগ চরমে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাবুগঞ্জের বাকুদিয়া থেকে লাশঘাটা পর্যন্ত এলজিইডির পাকা সড়কটি 8 কিলোমিটার দীর্ঘ। 5 বছর আগে এই সড়কটি পুনর্নির্মাণ করে এলজিইডি। গেল বছর সুগন্ধা নদীর ভাঙনে এই সড়কে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করে। গেল শুক্রবার ও শনিবার ফের সুগন্ধা নদীতে আকস্মিক ভাঙন শুরু হয় ক্ষুদ্রকাঠি অংশে। নদীগর্ভে বিলীন হয় এ সড়কের অন্তত 500 ফুট এলাকা। এতে রাকুদিয়া থেকে লাশঘাটা পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র সড়কটি কিছু অংশ নদীগর্ভে চলে যাওয়ায় যানবাহনে রোগী পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া দুর্ভোগে পড়েছেন কেদারপুর ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের 1.5 লাখ মানুষ।
মানে আসতে এখান থেকে তো খুবই সমস্যা, গাড়ি নিয়ে আসতে পারতেছি না, ঠেলে আসতেছে। মহিলা কলেজ হইতে আছে, বিভিন্ন কাজ বাজ হইতে আছে, কিন্তু আমার রাস্তা না থাকলে কেমন হইবে কাজ? বস্তা ফেলাইলে হবে না, এখন এখানে ব্লক ফেলাইছে, ব্লক পাড়া ব্লক যেগুলো সেইটা ফেলাইলে টিকেই পারবে। সোমবার সকালে ওই এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস দেন তারা। মন্ত্রী মহোদয়ের নির্দেশে আগামীকাল থেকে এখানে কাজ শুরু হবে এবং এলাকার জনগণের দুর্ভোগ এবং যে যাতায়াতের অসুবিধা ছিল এটা লাঘব। ওই এলাকায় সড়ক পুনর্নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের রাস্তাটাকে চলাচল করতে রাখতে আমরা যা করা দরকার সেটা আমরা করবো। এখন স্থায়ীভাবে ওই এলাকায় নদীর তীর সংরক্ষণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবজির জন্য বিখ্যাত রাজশাহীর মোহনপুরের বিদিরপুর বাজার। এখান থেকে সবজি সরবরাহ করা হয় সারা দেশে। বিস্তারিত জানাতে রাজশাহীর বিদিরপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, এখানে কি কি ধরনের সবজি পাওয়া যাচ্ছে আর দাম কেমন? শুভ সকাল তানজিনা। রাজশাহীর যে পবা এবং মোহনপুর উপজেলা আছে, এই দুটি উপজেলায় সারা বছরই সবজির উৎপাদন হয় এবং রাজশাহীর সবচেয়ে বেশি উৎপাদনের দিক থেকেও কিন্তু এই দুটি উপজেলা বিখ্যাত। সড়কের পাশেই যে বিদিরপুর বাজার, আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখাই যে এখানে কিন্তু সবজির যে পসরা, সেই পসরা নিয়ে বসেছেন এখানে যারা কৃষকরা সরাসরি ক্ষেত থেকে সবজি এনে এখানে বিক্রি করে থাকেন এবং সারা দেশ থেকে যে পাইকাররা এই বাজারটিতে আসেন এবং তারা সবজি কিনে নিয়ে যান। মূলত বলা যায় যে সারা বছরই এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় এখনও সেই সবজিগুলো এই অঞ্চলে উৎপাদন হয় এবং সেগুলি এখান থেকে বাজারজাত করা হয় এবং কৃষকরা যেহেতু সরাসরি মাঠ থেকে বা ক্ষেত থেকে তুলে এনে এই বাজারে বিক্রি করতে পারেন, ফলে পাইকাররাও কিন্তু গাড়ি নিয়ে এখান থেকে এবং প্রতিদিন এখান থেকে গড়ে 50 থেকে 60 ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে যায় বলে এখানে যারা ব্যবসায়ীরা আছেন, আড়তদাররা আছেন, তারা তেমনটি জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা ব্যবসায়ীরা আছেন। আপনার কাছে একটু যদি আসেন, আপনার কাছে একটু জানতে চাই এখানে কি কি সবজি পাওয়া যায় এবং এই সবজি কোথায় কোথায়? আপনার মূলা পাওয়া যায়, করলা পাওয়া যায়, বরবটি পাওয়া যায়, মানে বিভিন্ন ধরনের সবজি, যা সবজি আছে সবই পাওয়া যায়। এখান থেকে আপনার সিলেট যায়, কক্সবাজার যায়, তারপরে আপনার চিটাগাং যায়, ঢাকা বিভিন্ন মুকামে যায়, আপনার দেশের মানে অন্য অন্য মুকামেও যায়, ময়মনসিংহ বলেন, তারপরে সিরাজগঞ্জ ইয়াদ বলেন, মানে টাঙ্গাইল বলেন। এখানে কি সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায়? সারা বছর সব ধরনের, কিন্তু সিজন আছে আপনার, যে এখন যেটা মূলার সিজন, মূলা পাওয়া যাবে, অন্য অন্য সবজি পাওয়া যাবে। আবার শীতের সময় অন্য অন্য আপনার কাকরোল, ভালো ছোট করলা, বিভিন্ন সবজি, মানে এক এক সময় এক এক রকম সবজি পাওয়া যায়। কৃষকরা কেমন দাম পাচ্ছেন? কৃষকরা এখন বর্তমান দাম আছে মাঝে মাঝে, তবে খারাপ না, ভালোই এখন করা দামটা। ধন্যবাদ আপনাকে। আমরা যে দেখছি যে এই যে বাজারটিতে এখান থেকে প্রচুর সবজির যে চাহিদা দেশের বৃহৎ একটি অংশ রাজশাহীর সেটি পূরণ করা হয়। এছাড়া এর বাইরেও রাজশাহী দেশের যে বিভিন্ন অঞ্চলে সেখানেও যায়। বলা যায় যে রাজশাহীর এই বিদিরপুর বাজারটি সবজির জন্য বিখ্যাত এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু পাইকাররা প্রতিদিনই এখানে আসছেন। কৃষকদের যে অভিযোগটি আছে যে এখানে আড়তদার যারা আছেন তারা যে মনে 3 থেকে 4 কেজি বেশি দেন, সেটি যদি বন্ধ করা যায় তাহলে কৃষকরা আরও লাভবান হবেন এবং ক্ষেত থেকে সবজি এনে এখানে তারা বিক্রি করতে পারছেন, ফলে যে খরচটি আছে, পরিবহন খরচ, সেটি কিছুটা কম হচ্ছে। সেদিক থেকে এই বাজারটি কিন্তু এখনও এই অঞ্চলের মানুষের, কৃষকরা যারা আছেন তারা তাদের ভরসার জায়গায় তৈরি হয়েছে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি বাজারটিকে সম্প্রসারণ করা যায় তাহলে কৃষকরা আরও লাভবান হবেন, এমন প্রত্যাশা রাখছেন এই অঞ্চলের চাষিরা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। তানজিনা, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সবজির বাজার রাজশাহীর মোহনপুরের বিদিরপুর বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ। চলে যাচ্ছি পরের খবরে। সাভারের আশুলিয়ায় কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে খাবার বিতরণকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। সংঘর্ষে এ সময় একদল দুর্বৃত্ত লুটপাট করে মানুষের মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার বাইপাস এলাকার এলাহি কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় 15 আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে বাইপাল এলাকার এলাহি কমিউনিটি সেন্টারে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের
আয়োজন করেন আশুলিয়া থানা কৃষক লীগ। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে বহিরাগত একদল যুবক অংশগ্রহণ করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। সংঘর্ষে এ সময় অন্তত 20 জন আহত হয়। ভাঙচুর করা হয় অনেক চেয়ার। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশে করোনার পরিস্থিতির উন্নতির কারণে টানা 4.5 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন। করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দেশি বিদেশি ইকো ট্যুরিস্টরা সুন্দরবনের ট্যুরিস্ট স্পট করমজল, কটকা, কচিখালী, হরবাড়িয়া, হিরন পয়েন্ট, জামতলা, টাইগার পয়েন্ট, দুবলা ও নীলকমল সহ সমুদ্র তীরবর্তী বনাঞ্চলে যেতে পারবেন। তবে প্রতিটি ট্যুরিস্ট লঞ্চে সর্বোচ্চ 75 জন যাত্রী বহন করার পাশাপাশি 3 জন গাইড রাখতে হবে। তবে একবারে একজন ট্যুর গাইড 25 জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে। ট্যুর অপারেটররা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোনো ধরনের শুনানি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে সব রকম প্রস্তুতি শেষ করেছে সুন্দরবন বিভাগ। শোকের মাসের শেষ দিনে মানিকগঞ্জে 1,500 অসহায় মানুষ খাদ্য সহায়তা পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে। এর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে 3,000 মানুষকে সহায়তা দেওয়ার কর্মসূচি শেষ হলো মানিকগঞ্জে। করোনাকালে জীবন নিয়ে বিপাকে পড়া মানুষ সহায়তা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্তা ব্যক্তিদের। কাবুল খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠ এটি। যারা এসেছেন তাদের কেউই সংসারের চাহিদা মেটাতে পারেন না। প্রান্তিক এই জনগোষ্ঠী অনেক সময় সরকারি সাহায্য থেকেও বঞ্চিত হন। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সুবহান আনভিরের উদ্যোগে খাদ্য সহায়তা পেয়ে তাই উচ্ছ্বসিত এসব মানুষ। খাদ্যটা পেয়ে আমাদের জন্য অনেক উপকার হইলেও আমি কতদিন ভালোভাবে চলতে পারবো। এই কষ্টের মোকাবেলা করার জন্য যে ত্রাণ দিতেছে এটা খুব ভালো একটা কাজ। করোনায় দেশব্যাপী কর্মসংকটের সময়ে সামাজিক দায়বদ্ধতার এই নজির দুস্থদের সহায়তায় সবাইকে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য স্থানীয় জনপ্রতিনিধিদের। মানিকগঞ্জবাসী সাংঘাতিকভাবে খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। আমরা যদি তাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার না করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। একজন মহিলা একজন পুরুষ যখন মাথায় করে নেয় বা কাহে করে নেয় তখন কিন্তু তাদের মনে অটোমেটিক বাইরে আসে, আল্লাহ তুমি বসুন্ধরারে ভালো রেখো। মঙ্গলবার দুপুরে 1,500 মানুষ এই উপহার পান। প্রধান অতিথি হিসেবে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক এবং শেখ রাসেল ক্রীড়া চক্র সম্মানিত চেয়ারম্যান সায়েম সুবহান আনভির সাহেব, উনি ব্যক্তিগতভাবে তার নিজস্ব টাকা দিয়ে নিজস্ব উদ্যোগেই এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সারা দেশে চালিয়েছেন। তার অংশবিশেষ আজকে আমরা সহায়তা সবাইকে দিয়ে আমাদের কার্যক্রম এই মাসে শেষ করছি। এর আগে রোববার ও সোমবার মানিকগঞ্জ শহর ও হরিরামপুর উপজেলায় 4,500 মানুষকে খাদ্য সহায়তা দেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই সাথে শেষ করছি সকাল 9টার বিরতিহীন সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।